হ্যালো স্টুডেন্টস, দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কিতে তোমাদের স্বাগত। তোমাদের বোর্ডের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে তার জীবন বিজ্ঞানের পার্ট 2 আজকে তোমাদের করে দেখাচ্ছি। কোশ্চেনটা দেখাচ্ছি এবং সমাধানও করে দেওয়া হচ্ছে, যতটুকু পারি বুঝিয়ে দেবো। দেখো, মোটামুটি সব তো লেখাই আছে। দেখো, প্রথম কোশ্চেনটা দেখো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার, টেলোমিয়ার। সেকেন্ড 2 নম্বর কোশ্চেন, প্রাণীদের গমনের কারণগুলি কী কী? ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পর বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন, কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটির যথার্থতা বিচার করো। একই সঙ্গে কোশ্চেন দিয়েছে, ডিএনএ এবং আরএনএর পার্থক্য উল্লেখ করো। 4 নম্বর কোশ্চেন, অ্যাড্রিনালিন হরমোন আপাতকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। এবার আমি কোশ্চেনের উত্তরগুলো করে দিয়েছি। কোশ্চেন লেখা এবং উত্তর দুটোই করা আছে, ভালো করে দেখো। বলছে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওজালক, নিউক্লিওলার অর্গানাইজার আর টেলোমিয়ার। এছাড়াও তোমরা এটা তো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে, যে এই 4টে পয়েন্ট দিয়েছে, তোমরা কিন্তু সব পয়েন্টগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো আমি এখানে ছবিটা এঁকেছি, ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। ছবি এঁকে হচ্ছে, দেখো প্রথমে দিয়েছিল ক্রোমাটিড। ঠিক আছে, এই দেখো ক্রোমাটিড দেখাচ্ছে, দুটো ওই সেই তোমার স্প্রিংয়ের মতন অংশ দুটো দেখাচ্ছে, ওটা দুটো ক্রোমাটিড। দেখো ছবিতে ক্রোমাটিড। তারপরে দিচ্ছে সেন্ট্রোমিয়ার। অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ারে কী হয়, সেন্ট্রোমিয়ারকে বলা মানে বলছে যে এটা একটা খাঁজ অংশ। ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ারের এই খাঁজটাকে বলা হয় প্রাথমিক বা মুখ্য কাজ। সেন্ট্রোমিয়ার অংশে চাকতির মতো প্রোটিন নির্মিত অংশকে কাইনেটোকোর বলা হয়। সে তো কাইনেটোকোর তোমাকে এখানে চিহ্নিত করতে বলেনি। ঠিক আছে, তো এই যে চাকতির মতো অংশটা দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, তারপরে দিচ্ছে তোমার নিউক্লিওলার অর্গানাইজার। এই যে এইখানটা দেখো, নিউক্লিওলার অর্গানাইজার। তো অ্যাকচুয়ালি কী হয় এখানে, নিউক্লিওলার অর্গানাইজার, এটাকে কেন নিউক্লিওলার অর্গানাইজার বলে? নিউক্লিওলাস গঠনে এই অংশটি নিউক্লিওলাস গঠন করে বলে একে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা NOR বলে। এই যে আমি দেখছি নিউক্লিওলার মানে অ্যাকচুয়ালি নিউক্লিওলার, এটা কেন বলছে না, নিউক্লিওলাস গঠন করে এখান থেকেই। আচ্ছা, এরপরে দিয়েছে টেলোমিয়ার। ওই তোমার ক্রোমোজোমের শেষ অংশ হচ্ছে টেলোমিয়ার। ঠিক আছে, এটা কি হয়, এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রান্ত, এটাকে বলা হয় নিষ্ক্রিয় প্রান্ত। কেন কি, কোষের অবিভাজন দশায় টেলোমিয়ার ডিএনএ প্রতিলিপি গঠনে সাহায্য করে আর নিকটবর্তী দুটো ক্রোমোজোমের প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে এবং প্রয়োজন মতো কোষের বার্ধক্য আর মৃত্যু ঘটায় এই টেলোমিয়ার অংশটা। ঠিক আছে, তাহলে 4টে এখানে করেছি ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন। প্রাণীদের গমনের কারণগুলো কী কী? এ তো সোজা জিনিস। আরে প্রাণীরা গমন করে কেন, কী কী জন্য? 1 নম্বর হচ্ছে খাদ্য সংগ্রহ, 2 নম্বর আত্মরক্ষা, 3 নম্বর প্রজনন ও বংশবিস্তার, 4 নম্বর অনুকূল পরিবেশের সন্ধান। ঠিক আছে, এই 4টে কারণ তোমাদের দিয়েছি আমি। খাদ্য সংগ্রহ বলছে, প্রাণীরা গমন করে তার প্রধান কারণ হচ্ছে খাদ্য সংগ্রহ। কিছু নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া সমস্ত উন্নত শ্রেণীর, এই করা হয়েছে, দেখবে তটা ভুলে গেছি, উন্নত শ্রেণীর প্রাণীরা খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। 2 নম্বর আত্মরক্ষা, বিভিন্ন প্রতিকূল পরিবেশের হাত থেকে বাঁচতে বা খাদক প্রাণীর শিকারে পরিণত হওয়াকে এড়িয়ে চলার জন্য প্রাণীরা নিরাপদ স্থানে গমন করে। 3 নম্বর প্রজনন এবং বংশবিস্তার, প্রাণীরা প্রজনন এবং বংশবিস্তারের জন্য উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজার উদ্দেশ্যে উপযুক্ত নিরাপদ স্থানে অপত্যকে জন্মদান এবং প্রতিপালনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। অনুকূল পরিবেশের সন্ধান, সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচার জন্য প্রাণীদের অনুকূল পরিবেশের গমন ঘটে। তাহলে এই 4টে কারণে তোমার গমনগুলো প্রাণীরা করে। একই সঙ্গে কোশ্চেন দিচ্ছে, ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কর্মপদ্ধতি পরস্পর বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো আমি এখানে করে দিয়েছি।
বলছে ফ্লেক্সর পেশির সংকোচনের ফলে অস্থিসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। অস্থিসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়ে সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব হ্রাস পায়। যেমন উদাহরণ, কনুইয়ের হাত ভাঁজ করায় বাইসেপস সংকুচিত হয়। কনুইয়ের হাত যখন ভাঁজ করো তখন বাইসেপস পেশিটা সংকুচিত হয় বলে হাতটা ভাঁজ হয়। ঠিক আছে। এক্সটেনশন পেশির সংকোচনের ফলে অস্থিসন্ধির খাঁজ অবস্থাটা খুলে যায়, দিয়ে সন্ধির অস্থি দুটি পরস্পর থেকে দূরে সরে যায়। উদাহরণ, ট্রাইসেপস পেশির সংকোচনে ভাঁজ করা হাত সোজা হয়ে যায়। উদাহরণ দিয়ে দিচ্ছি। এটা থেকে এটাই প্রমাণিত হচ্ছে ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কর্মপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী। ঠিক আছে। পরের কোশ্চেন, কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় কেন? কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় কেন? ঠিক আছে। একই সঙ্গে কোশ্চেন এই বাক্যটার যথার্থতা বিচার করতে বলেছে এবং ডিএনএ ও আরএনএর পার্থক্য লিখতে বলেছে। অ্যাকচুয়ালি কী হয়, কোষের এস দশাতে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে এস দশা হচ্ছে, ও তো অ্যাকচুয়ালি আমাদের কোষচক্রের তো তোমার 4টে দশা হচ্ছে। একটা হচ্ছে 3টে দশা, একটা G1 দশা, একটা এস দশা, একটা G2 দশা। ঠিক আছে। তো এস দশা হচ্ছে G1 ও G2 এর অন্তর্বর্তী ইন্টারফেজের যে উপদশায় ডিএনএ প্রতিলিপিকরণ এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে তাকে তো এস দশা বলছে। আবার বলছি, দেখো ভালো করে শোনো, G1 ও G2 দশার অন্তর্বর্তী ইন্টারফেজের যে উপদশায় ডিএনএ প্রতিলিপিকরণ ও হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে তাকে এস দশা বা সংশ্লেষ দশা বলা হয়। যেহেতু আমি এখানে লিখেছি কোষচক্রে এস দশায় ডিএনএ সংশ্লিষ্ট হয়, তাই একে সংশ্লেষ দশা বলা হয়। এরপর তোমাকে বলেছে ডিএনএ এবং আরএনএর পার্থক্যগুলো লিখে দিয়েছে এখানে। দেখো অবস্থান অনুযায়ী ডিএনএ হচ্ছে প্রধানত কোষের নিউক্লিয়াস অথবা নিউক্লিয়ারে থাকে, আর আরএনএ থাকে বলছে সাইটোপ্লাজম ও রাইবোজোমে। শর্করার প্রকৃতি, ডিএনএতে 5 কার্বনযুক্ত ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, আর আরএনএতে 5 কার্বনযুক্ত রাইবোজ, এখানে হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, এখানে রাইবোজ শর্করা। পিরিমেডিসিন, ডিএনএ সাইটোসিন এবং থাইমিন নিয়ে তৈরি, আরএনএ সাইটোসিন ও ইউরাসিন নিয়ে তৈরি, ইউরাসিল। কাজ, মূলত বংশগত বৈশিষ্ট্য বহন করে ডিএনএ, আর আরএনএ হচ্ছে ডিএনএ নির্দেশ অনুযায়ী প্রোটিন সংশ্লেষ করে। তারপরে 4 নম্বর কোশ্চেন, অ্যাডিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। বলছে অ্যাডিনালিন বিশ্রামকালে কম ক্ষরিত হলেও দুঃখ, ভয়, মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থায় এই হরমোনের ক্ষরণ বাড়ে এবং এই সব আপৎকালীন বা জরুরিকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাই হয়ে গেল। টপিক আর ন্যাস্টিক চলনের পার্থক্য দেখো লিখে দিয়েছি। টপিক চলন আর ন্যাস্টিক চলন, উদ্দীপকের প্রভাব। টপিক চলনের উদ্দীপক কী আছে, কেবলমাত্র উদ্দীপক উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত। এটা বলছে উদ্দীপক উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়। আর ন্যাস্টিক চলন কেবলমাত্র উদ্দীপক উৎসের তীব্রতা দ্বারা। তাহলে টপিক চলন কী হলো, গতিপথ দ্বারা প্রভাবিত হচ্ছে, আর ন্যাস্টিক চলন হচ্ছে তীব্রতা দ্বারা। এবারে টপিক চলন উদ্ভিদের কোন অঙ্গে হয়, বলছে অপরিণত বর্ধনশীল অঙ্গে পরিণত হয়, আর ন্যাস্টিক চলন পরিণত উদ্ভিদের দেহাংশেই হয়। চলনের অভিমুখ, টপিক চলন সরল অভিমুখ হয়, আর ন্যাস্টিক চলন বক্র অভিমুখ হয়। অক্সিজেনের প্রভাব, বলছে টপিক চলনে অক্সিজেনের প্রভাব আছে, আর ন্যাস্টিক চলনে অক্সিজেনের প্রভাব নেই। তাহলে জীবনবিজ্ঞানে তোমাদের সমস্ত এই পার্ট 2 এর সমস্ত উত্তরগুলো করে দিলাম, তোমরা ভালো করে দেখে নিও। আর এটা এই যে কোশ্চেনগুলো দিচ্ছে না, এগুলোকে তোমরা মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন ভাবতে পারো, কোনো বোর্ডের দেওয়া কোশ্চেন, এবং এটা ডিটেলস আরও পড়ে রাখবে। যেখানে ধরো নাও 2টো উদাহরণ চাইছে, তুমি সব উদাহরণগুলো পড়লে, যেখানে 4টে পার্থক্য লিখতে বলছে তুমি সব পার্থক্যগুলো পড়লে, ঠিক আছে, এগুলো পড়ে রাখবে। কারণ তোমাদের ক্লাস 10 আর টাইমও বেশি দিন নেই, জানি না কবে মাধ্যমিক পরীক্ষা হবে, আমি সেটাও এখনও পর্যন্ত তো বোর্ড কিছু নির্ধারণ করেনি। তা এখন থেকে তৈরি হয়ে যাও। তোমরা কিন্তু এটাই মনে মনে ভেবে রাখো যে তোমাদের কিন্তু ওই ফেব্রুয়ারিতেই পরীক্ষা, এটা মনে মনে ভেবে রাখলে প্রিপারেশনটা ভালো হবে। ঠিক আছে, আজ তাহলে এখানেই রাখছি। রাখার আগে বলি, যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করে দিও। ঠিক আছে, রাখছি।